হাই দর্শক বন্ধুগণ, এমএলটি ভাষার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিকটা হলো রেনাল ডিসঅর্ডার। আগের ভিডিওতে আমি রেনাল অর্থাৎ কিডনি কীভাবে ফাংশন করে বা কিডনি যে কীভাবে ফিল্ট্রেট করে এবং দেহের বাইরে অপ্রয়োজনীয় জিনিসপত্র বাইরে বের করে দেয় সেই সংক্রান্ত ভিডিও আলোচনা করেছি। তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমরা সেই কিডনির অ্যাবনর্মালিটিস, বেশ কিছু অ্যাবনর্মালিটিস যেগুলো প্রায়শই আমরা লক্ষ্য করি, সেগুলো হলে তার কি কি সিমটম লক্ষ্য করা যায় এবং তার কি কি সমাধানের জন্য কি কি উপায় অবলম্বন করা প্রয়োজন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকে সেই রকমই কিডনির বেশ কয়েকটি ডিসফাংশন নিয়ে আলোচনা করব। সেগুলি হলো যেমন অ্যাকিউট কিডনি ইনজুরি, যাকে একেআই বলা হয়। এছাড়াও ক্রনিক কিডনি ইনজুরি, যাকে সিকেডি বলা হয়ে থাকে। এছাড়াও আছে গ্লোমেরুলার নেফ্রাইটিস, তারপরে নেফ্রোটিক সিনড্রোম, এছাড়াও রেনাল ক্যালিকুলাই এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যাকে ইউটিআই বলা থাকে। এই 6টি বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব সেই একেআই অর্থাৎ অ্যাকিউট কিডনি ইনজুরি, সেটা কেন হয় এবং তার সিমটম এবং তার প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা দেখে নিই। একেআই তাহলে অ্যাকিউট কিডনি ইনফেকশন কোন কারণে হয়ে থাকে, তার ডেফিনেশনটা কি? একেআই ইনভলভ দ্য সাডেন ড্যামেজ অফ কিডনি, যার ফলে কি হয়, লিডিং টু র্যাপিড ডিক্লাইন দ্য কিডনি ফাংশন। মানে কি হচ্ছে, কিডনিটার খুব র্যাপিডলি কি হচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে ডিসফাংশন করছে, সঠিকভাবে কাজ করছে না। সেটাকে বলে একেআই। একেআই কোন কোন কারণে হয়, কজেসগুলো কি? ইট মে বি কজেস বাই রিডিউস ব্লাড ফ্লো, যদি ব্লাড ফ্লোটা কমে যায় কোনো কারণে, যেমন ডিউ টু শক অর ডিহাইড্রেশনের ক্ষেত্রে ব্লাড ফ্লোটা যদি কমে যায়। এছাড়াও কি হয়, ডাইরেক্ট ইনজুরি টু দ্য কিডনি, যদি কিডনিটা যদি ডাইরেক্ট ইনজুরি, যেমন কোনো টক্সিক সাবস্টেন্স যদি ঢুকে যায় বা কোনো রকম কোনো ইনফেকশান হয়, সেক্ষেত্রেও একেআই হওয়ার সম্ভাবনা থাকে। অথবা কি বলছে, ব্লকেজ অফ ইউরিনারি ফ্লো, অর্থাৎ ইউরিনারি যে ফ্লোটা আছে সে, অর্থাৎ ইউরিন যেভাবে সিক্রেশন হয় সেভাবে যদি কোনো রকমভাবে কোনো বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে এই একেআই হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এবার এর সিমটমগুলি কী কী? ডিক্রিজ দ্য ইউরিন আউটপুট, যেহেতু বলেছি যে ইউরিন ফ্লো কোনো রকম ইন্টারাপ্টেড হবে, যার ফলে কি হবে, ইউরিনের ডিক্রিজ আউটপুট, অর্থাৎ আউটপুটটা কমে যাবে। এছাড়াও কি হচ্ছে, ফ্লুইড রিটেনশন, অর্থাৎ ফ্লুইড ঠিকমতোভাবে সার্কুলেট হবে না, ফ্যাটিক, কনফিউশন হবে। এছাড়া আর কি হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেহেতু হচ্ছে ফ্লুইডটা ঠিকমতোভাবে প্রবাহিত হবে না, সেই জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা এই সিমটমগুলো দেখা দিতে পারে। এছাড়াও এক্ষেত্রে ম্যানেজমেন্ট হিসাবে, ট্রিটমেন্ট হিসাবে যেটা ডক্টররা করে থাকেন, সেগুলো হচ্ছে কি, ট্রিটমেন্ট ইনক্লুডিং অ্যাড্রেসিং দ্য আন্ডারলাইন কজেস, যেসব কজগুলির কথা বলা হলো, যেমন ফ্লুইড ইমব্যালেন্সটাকে রেগুলেট করতে হবে, টেম্পোরারি ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে, অথবা যদি কোনো জায়গায় যদি ইউরিনারি অবস্ট্রাকশন হয় সেটাকে ক্লিয়ার করতে হবে। এইভাবে ওই অ্যাকিউট কিডনি ইনজুরিকে কন্ট্রোল করা সম্ভব হয়। এরপরে আমরা দেখব যে সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের ডেফিনেশন, কজেস, সিমটম এবং তার ম্যানেজমেন্ট নিয়ে পরে আলোচনা করব। তাহলে ক্রনিক কিডনি ডিজিজটা কি হয়, ডেফিনেশনটা কি? সিকেডি ইজ দ্য স্লো প্রোগ্রেসিভ অ্যান্ড ইরিভার্সেবল লস অফ কিডনি ফাংশন ওভার টাইম। মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে স্লোলি হবে, যেমন একেআইটা হচ্ছে ক্রনিক হয়ে থাকে, এটা স্লোলি হবে এবং এটা হচ্ছে পার্মানেন্টলি কিডনি ড্যামেজ করে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরপরে এর কারণগুলো কী কী দেখব। কারণগুলো হচ্ছে কজেস, কমন কজেস হচ্ছে ইনক্লুডিং ডায়াবেটিস হলে সিকেডি হওয়ার সম্ভাবনা থাকে। হাইপার টেনশন থাকলে সিকেডি হওয়ার সম্ভাবনা থাকে। গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হয়ে থাকে সেক্ষেত্রেও সিকেডি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যদি প্রলং এক্সপোজার অফ
নেফ্রোটক্সিক সাবস্ট্যান্স, আমরা যদি দীর্ঘদিন ধরে নেফ্রোটক্সিক সাবস্ট্যান্স যদি কেউ গ্রহণ করতে থাকে বা কোনো কারণে শরীরের মধ্যে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রেও সিকেডি হওয়ার সম্ভাবনা থাকে। এবারে সিমটমগুলো কী কী? সিমটমগুলো হচ্ছে ফ্যাটিক, সোলিং, এডিমা হয়ে যায়, অর্থাৎ লোয়ার অ্যাবডোমিনের বা আমাদের শরীরের নিচের অংশে হচ্ছে কী হচ্ছে সোয়েলিং হয়ে যাওয়ার সম্ভাবনা, যাকে এডিমা বলি। হাই ব্লাড প্রেশারটা অনেক সময় বেড়ে যায়। এছাড়াও কি হয়, অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং চেঞ্জ অফ ইউরিন আউটপুট, অর্থাৎ ইউরিন আউটপুটটা ঠিকমতোভাবে হতে পারে না। এই সিমটমগুলি দেখা দিতে পারে। এরপর আছে সিকেডির ম্যানেজমেন্ট। সিকেডির ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেই সব পদ্ধতিগুলি ডক্টররা অবলম্বন করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশান, অর্থাৎ লাইফস্টাইলের কিছু চেঞ্জের মাধ্যমে অনেক সময় সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও অনেক ক্ষেত্রে ডক্টররা বিভিন্ন মেডিকেশনের মাধ্যমে সিকেডিকে নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়। এছাড়াও অনেক সময় কি হয়, যদি খুব টারশিয়ারি স্টেজে পৌঁছে যায় তখন ডায়ালাইসিসের প্রয়োজন হয়ে পড়ে। এছাড়াও কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন ইত্যাদি সম্ভাবনা দেখা দিতে পারে। এরপরে আমরা দেখব যে আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস সেইটা কি এবং তার সিমটম এবং তার ম্যানেজমেন্ট নিয়ে পরে আলোচনা করছি। এরপরে আসি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই ডেফিনেশন কি? গ্লোমেরুলোনেফ্রাইটিস, দিস কন্ডিশন ইনভলভ দ্য ইনফ্লামেশন অফ গ্লোমেরুলাই, দি টাইনি ফিল্ট্রেটিং ইউনিট অফ কিডনি, অর্থাৎ কিডনিটা কি হয় এই ক্ষেত্রে ঠিকমতোভাবে ফিল্ট্রেট করতে পারে না, যে কারণে কি হয়, ইনফ্লামেশন, গ্লোমেরুলারের মধ্যে ইনফ্লামেশন দেখা দেয়, যার মধ্যে যেই কারণে হচ্ছে গ্লোমেরুলাসটা ঠিকমতো ফিল্ট্রেট করতে পারে না। এর কজেসগুলি কী কী? এর অন্যতম যে কারণগুলি হলো ইনফ্লামেশন, অর্থাৎ ইনফ্লামেশন হয়। এছাড়াও অটোইমিউন ডিজিজ হতে পারে। অটোইমিউন ডিজিজ যেমন হচ্ছে লুপাস সিনড্রোম। এছাড়াও কি হচ্ছে কন্ডিশন সাচ অ্যাজ আইজিএ নেফ্রোপ্যাথি, অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথির ক্ষেত্রেও এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সিমটমগুলি কী কী? এরপরে আসি যে সিমটম। গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে যে সিমটমগুলি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ব্লাড ইন ইউরিন, অর্থাৎ ইউরিনের মধ্যে ব্লাড আসার সম্ভাবনা, যাকে আমরা বলবো হেমাচুরিয়া। এছাড়াও প্রোটিন ইন ইউরিন, অর্থাৎ ইউরিনের মধ্যে প্রোটিন আসতে পারে, যেটাকে প্রোটিন ইউরিয়া আমরা বলে থাকি। এছাড়াও সোয়েলিং অ্যান্ড হাইপারটেনশন, সোয়েলিং হতে পারে অথবা হাইপারটেনশন থাকতে পারে। এইসব সিমটমগুলি দেখা দিতে পারে। এরপরে আসি এর ম্যানেজমেন্ট, কীভাবে গ্লোমেরুলোনেফ্রাইটিসকে ম্যানেজ করা সম্ভব। সেক্ষেত্রে ট্রিটমেন্ট ডিপেন্ড অন কজেস, মানে কারণ দেখে সেই ডক্টররা ট্রিটমেন্ট করা থাকে। ইট মে ইনক্লুড ইমিউনো সাপ্লিমেন্ট, অর্থাৎ ইমিউনো সাপ্লিমেন্ট দিয়ে অনেক সময় ডক্টররা একে ট্রিটমেন্ট করে রিকভারি করতে পারে, অথবা অ্যান্টিবায়োটিক অনেক সময় দেয়, অথবা কি হয় ব্লাড প্রেশার কন্ট্রোল করে অনেক সময়। এছাড়াও কি করে অনেক সময় এর অ্যান্টিবায়োটিক বা ইমিউনো সাপ্লিমেন্ট বিভিন্ন রকম দিয়ে হচ্ছে এই গ্লোমেরুলোনেফ্রাইটিসকে রেগুলেট করা সম্ভব হয়। এরপরে আমরা দেখে নেব নেফ্রেটিক সিনড্রোম, অর্থাৎ নেফ্রোটিক সিনড্রোম হলে কি কি লক্ষণগুলি আমরা দেখতে পাবো। তার ডেফিনেশন কি? এ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই এক্সেসিভ প্রোটিন লস, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রোটিন লস হতে পারে ইন ইউরিন ডিউ টু ড্যামেজ অফ কিডনি ফিল্টারিং সিস্টেম, অর্থাৎ কিডনি ফিল্টারিং সিস্টেমের সময় অনেক সময় ফিল্টারিং সিস্টেমের মধ্যে যদি কোনোরকমভাবে কোনো ড্যামেজ হয় তখন ঠিকমতোভাবে কিডনি ফিল্ট্রেট করতে পারবে না। সেই জন্য কী হয়, অনেক সময় এক্সেসিভ প্রোটিনটা লস হতে থাকে, সেই কন্ডিশনটাকে বলে নেফ্রোটিক সিনড্রোম। এর কজেসগুলো কী কী? ইট ক্যান রেজাল্ট ফ্রম ডায়াবেটিস, এটা ডায়াবেটিস থেকে হতে পারে। মিনিমাল চার্জেস অফ ডিজিজ চেঞ্জেস, বিভিন্ন রকমের ডিজিজের ক্ষেত্রে এই অনেক সময় কি হয়, এই গ্লোমেরুলার কি হয় ফিল্ট্রেটগুলো ঠিকমতোভাবে ফিল্ট্রেশন না করার কারণে কি হয়, অনেক সময় এক্সেসিভ প্রোটিনটা বের হয়ে যেতে থাকে। আর সিস্টেমিক
ইলনেস, যদি সিস্টেমিক ইলনেস হতে থাকে কোনো পেশেন্টের, সেক্ষেত্রেও এই সম্ভাবনা দেখা দিতে পারে। এরপরে আমরা দেখব যে এই নিয়মগুলি আছে সেটা আমরা এরপরে দেখে নেব। প্রথমে হচ্ছে সোয়েলিং হতে পারে, অর্থাৎ স্পেশালি কোথায় হতে পারে, অ্যারাউন্ড দ্য আই অ্যান্ড ফিট, অর্থাৎ চোখ এবং পায়ের পাতাতে অনেক সময় ফোলা ফোলা ভাব দেখা যেতে পারে। অথবা কি হচ্ছে, অথবা ওয়েট গেন হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। লো লেভেল অফ অ্যালবুমিন ইন ব্লাডের মধ্যে যেহেতু প্রোটিনটা বেড়ে যাচ্ছে, সেই জন্য ব্লাডের মধ্যে অ্যালবুমিন লেভেলটা অনেক সময় কমে যেতে পারে। এছাড়াও কি হচ্ছে, ইউরিন ফর্ম, ইউরিনের মধ্যে অনেক সময় ইউরিনেশনের সময় বা ইউরিনের মধ্যে অনেক সময় ফেনা লক্ষ্য করতে পারা যায়। এর ম্যানেজমেন্টগুলি কী কী, এর ম্যানেজমেন্ট অর্থাৎ যে নেফ্রোটিক সিমটম তার ম্যানেজমেন্ট হিসেবে যেটা ডক্টররা করে থাকেন, সেটা ইনক্লুডিং ট্রিটিং আন্ডারলাইন দ্য কজেস, দ্য ডায়েটারি চেঞ্জেস, অর্থাৎ খাদ্য তালিকার বেশ কিছু পরিবর্তন, ডাইউরেটিক্স কিছু মেডিসিন দেন। এছাড়াও মেডিকেশন টু রিডিউস প্রোটিনিউরিয়া, অর্থাৎ প্রোটিনিউরিয়া রিডিউশনের জন্য যেসবগুলি করণীয় সেগুলি ডক্টররা করে থাকেন। এই সব সমস্যাগুলি হলে ডক্টররা এই ম্যানেজমেন্ট সাধারণত দিয়ে থাকেন। এরপরে আমরা দেখে নেব রেনাল ক্যালিকুলি, অর্থাৎ কিডনির মধ্যে অনেক সময় স্টোন হয়, সেগুলি কোন কারণে হয়ে থাকে সেই কন্ডিশনগুলি আমরা দেখে নেব। ডেফিনেশনটা কি, সলিড মিনারেল অ্যান্ড সল্ট ডিপোজিট দ্যাট ফ্রম উইথিন এ কিডনি অ্যান্ড ক্যান ব্লক দ্য ইউরিন ফ্লো, অর্থাৎ অনেক সময় কী হয়, সলিড মিনারেল এবং সল্ট ডিপোজিট হয়ে এই কিডনির মধ্যে স্টোন দেখা দিতে পারে। তো সেগুলি দেখা দেওয়ার ফলে কী হয়, ইউরিনারি ফ্লোরের মধ্যে অবস্ট্রাকশন সৃষ্টি করে, যার ফলে ঠিকমতোভাবে ইউরিনটা ফ্লো হতে পারে না। এর জন্য কি হয়, ইউরিনারি ক্যালিকুলাই অনেক সময় দেখা দিতে পারে, যাকে আমরা কিডনিতে স্টোন হয়েছে বলে থাকি। এর কজেসগুলো কী কী, কজেসগুলো হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ যদি ঠিকমতোভাবে আমরা প্রতিনিয়ত জল পান না করি। এছাড়াও কি হচ্ছে, হাই ডায়েটারি ইনটেক অফ সার্টেন মিনারেল, যেমন আমরা ক্যালসিয়াম আর অক্সালেট জাতীয় যদি কোনো মিনারেল আমরা এক্সেসিভ পরিমাণে ডায়েট করে ফেলি। এছাড়াও কি হচ্ছে, অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, ইউটিআইয়ের ক্ষেত্রে হলেও অনেক সময় কি হয়, ইউরিনারির মধ্যে ওই কিডনির মধ্যে অনেক সময় স্টোন হয়, অর্থাৎ স্টোনটা আর কিছুই নয়, এটা হচ্ছে সলিড মিনারেল এবং সল্টের ডিপোজিট অনেক সময় পড়ে থাকে। তো এর সিমটমগুলি এরপরে আমরা দেখে নেব, যে ইউরিনারি ক্যালিকুলাই বা ইউরিনারি কিডনি স্টোনের যে সিমটমগুলি, সিভিয়ার পেন হতে পারে। এছাড়াও কি হচ্ছে, ব্লাড ইন ইউরিনের মধ্যে ব্লাড আসতে পারে, নসিয়া হওয়ার সম্ভাবনা থাকে, আর সেই সঙ্গে হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, অর্থাৎ ঘন ঘন ইউরিন যাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। যেহেতু ইউরিনটা ঠিকমতোভাবে পাস করতে পারে না, সেই জন্য ঘন ঘন ইউরিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা দেখব যে ইউরিনারি ক্যালকুলাই যে হয় তার ম্যানেজমেন্ট, অর্থাৎ ডক্টররা কীভাবে সেটা ম্যানেজ করে থাকেন। ডক্টররা যেটা করে থাকেন, প্রথমেই হচ্ছে পেশেন্টকে ডিহাইড্রেট করে, অর্থাৎ হাইড্রেটেড করে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল পান করার কথা বলেন। এছাড়াও পেন ম্যানেজমেন্টের জন্য বেশ কিছু মেডিসিন দিয়ে থাকেন। মেডিকেশন টু ডিসলভ স্টোন, অর্থাৎ স্টোন গলে যাওয়ার জন্য বেশ কিছু মেডিসিন অনেক সময় দিয়ে থাকি। অথবা সার্জিক্যাল রিমুভাল ইন সিভিয়ার কজেস, অর্থাৎ যদি সিভিয়ার কজেস হয় তখন কি হয়, ডক্টররা অনেক সময় তাকে ওটির মাধ্যমে সেই স্টোনগুলোকে রিমুভ করে দিয়ে থাকেন। এরপরে আমরা দেখব যে অনেক সময় কমনলি আমরা শুনে থাকি ইউটিআই, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলে কোন কোন কন্ডিশনে হয় এবং তার ম্যানেজমেন্ট কীভাবে করব সেটা আমরা এরপরে দেখে নেব। বন্ধুরা, এরপরে আমরা দেখব যে ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা কমন ডিজিজ। এখানে মেল ফিমেল প্রত্যেকেরই প্রায়শই এই ইউটিআই হয়ে থাকে। তো ইউটিআই কেন হয় তার ডেফিনেশনটা আমরা এরপরে জানবো। ইউটিআই ডেফিনেশন: ইনফেকশন অর ইনফ্লামেশন এফেক্টিং এনি পার্ট অফ ইউরিনারি সিস্টেম, অর্থাৎ ইউরিনারি সিস্টেমের কোনো একটা জায়গাতে যদি কী হয়, ইনফেকশন হয় অথবা ইনফ্লামেশন হয়, সেই কন্ডিশনটাই হচ্ছে ইউটিআই বলে থাকি। তাকে আমাদের কি বলে, কিডনি, ব্লাডার আর ইউরেথ্রা, অর্থাৎ কিডনি, ব্লাডার আর ইউরেথ্রার মধ্যে যদি কোনো অংশে ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, তাকেই আমরা কি বলি, ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তার কজেসগুলো কী কী? ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে থাকে, কমনলি সাধারণত ইকোলাইয়ের দ্বারাই এই ইনফেকশানটা হয়ে থাকে। অথবা পুয়ার হাইজিন, অর্থাৎ ঠিকমতোভাবে যদি আমাদের টয়লেট
যেটা ইউজ করি সেটা যদি ক্লিন না হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় সেখান থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। অথবা কি হয়, ইউরিনারি রিটেনশন, অর্থাৎ ঠিকমতোভাবে যদি ইউরিন পাস না হয়, অর্থাৎ ব্লাডারের মধ্যে যদি ইউরিন স্টোর থেকে যায়, সেক্ষেত্রে ইউটিআই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর সিমটমগুলি কী কী? সিমটমগুলি হচ্ছে পেনফুল ইউরিনেশন, অর্থাৎ যখন ইউরিন পাস করে তখন অসহ্য যন্ত্রণা হওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিকুয়েন্ট আর্জ টু ইউরিনেট, অর্থাৎ ঘন ঘন ইউরিন যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। এছাড়াও ক্লাউডি অর স্ট্রং মেলিং ইউরিন, অর্থাৎ ইউরিনের মধ্যে একটা স্বচ্ছতা থাকে না, অর্থাৎ একটা টার্বিডিটি লক্ষ্য করা যায়। এছাড়াও ইউরিনের স্মেলটা চেঞ্জ হতে থাকে। এছাড়াও সেই সঙ্গে হচ্ছে পেশেন্টের ফিভার থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এই সিমটমগুলি ইউটিআই হলে সাধারণত হয়ে থাকে। এর ম্যানেজমেন্ট হিসেবে ডক্টররা যেটা করেন, প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, অর্থাৎ অ্যান্টিবায়োটিক চার্জ করেন। তারপরে কি হয়, ইনক্রিজ ফ্লুইড ইনটেক, অর্থাৎ বেশি পরিমাণে ফ্লুইড খাওয়ার কথা বলেন। ইনফেকশনের যে ম্যানেজমেন্ট হিসেবে ডক্টররা যা করে থাকেন সেগুলি হলো অ্যান্টিবায়োটিক চার্জ করে থাকেন পেশেন্টকে, অ্যান্টিবায়োটিক দিয়ে অনেক সময় ইউটিআইকে কন্ট্রোল করেন। এছাড়াও কি হয়, গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনক্রিজ ফ্লুইড ইনটেক, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জল পান করার কথা বলে থাকেন। এছাড়াও অ্যাডিশন অফ আন্ডারলাইন দ্য কজেস অফ অবজারভেশন, অর্থাৎ পেশেন্টকে বেশ কিছুদিন অবজারভেশনে রাখে এবং তারপরে এই ইউটিআই আস্তে আস্তে রিকভারি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমরা সেই রেনাল যে ডিসঅর্ডার সাধারণত যেগুলি হয়ে থাকে সেই রকমই 6টি ডিসঅর্ডার এবং তার প্রপার কজেস, সিমটম এবং তার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করলাম। এর